বিএনপি নেতা কর্মীদের একজোট হয়ে জনগণের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানালেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রোববার রাত ৮টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য দলীয় প্রধানের লন্ডনে যাওয়ার আগে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সাক্ষাৎ। প্রায় ১ ঘণ্টা শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ফিরোজা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি। এবং বিএনপি মহাসচিব আরও জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সবার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। বিএনপি মহাসচিব জানান, নেতাকর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশে বিএনপি তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যে ১৪ দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি কথা বলেন। সেই সাথে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার আশা প্রকাশ করেন। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে। ফ্যাসিবাদী শক্তি আবারও যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। বলেন, নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। 16 বছরের সব দুর্নীতি, অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল আলম আরও জানান, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত করছে পিবিআই। সাইবার সুরক্ষা আইন নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেবে সরকার। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিটিভি সংবাদ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। বলেন, 5 মাসে গণমাধ্যম যতটুকু স্বাধীন রয়েছে তা আগে কখনো ছিল না। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। গণ অধিকার নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
এর আগে এই নেতার ওপর হামলার জড়িতদের গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেয় গণ অধিকার পরিষদ। এদিকে হামলার ঘটনায় রোববার সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছে জুলাই আন্দোলনে আহতরা। এ সময় তাদের নিয়ে রাজনীতি না করার বিষয়ে সতর্ক করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হামলার শিকার হন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় রোববার বিকেলে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি নুরুল হক নূর জানান, ফারুকের ওপর হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। এদিকে সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলনে আহতদের একাংশ জানায়, ফারুক হাসানের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ করতে গিয়েই ঘটে অপ্রীতিকর ঘটনা। তবে ফারুককে কেউ ছুরিকাঘাত করেনি বলে দাবি তাদের। এমন ঘটনার জন্য ক্ষমাও চান তারা। কেউ কলার টেনে ধরেছে, কোনো আহতর পেছন থেকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, আহতরা ক্ষিপ্ত হয়েছে, আপনার সাথে দুটো একটা কথা বলেছে, আপনার কলার ধরেছে। মাপ চাই আপনার কাছে। যদি বলেন হাত জোর করে মাপ চাইতে, আমি হাত জোর করে মাপ চাবো আমার এই আহত ভাইদের পক্ষ থেকে। কিন্তু সর্বপ্রথম আপনাকে এবং আপনার দলের যারা কর্মী আছে তাদেরকে ঠান্ডা হতে বলবেন। জুলাই আন্দোলনে আহতদের অভিযোগ, ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল জাতীয় বিপ্লবী পরিষদ। আহতদের নিয়ে কোনো রাজনীতি না করার হুঁশিয়ারিও দেন তারা। আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো ভুল করেছে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে শেখ হাসিনার পালানোর ঘটনা যুক্ত করা হয়েছে। রয়েছে আওয়ামী লীগের গত 3টি বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট ও গুম খুনের তথ্য। ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এনসিটিবি। অন্যদিকে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের অনেক ঘটনা থাকছে পাঠ্য বইয়ে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপরই চলমান শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার। শুরু হয় বইয়ের পাণ্ডুলিপি পরিমার্জন। বিশেষজ্ঞদের অভিযোগ, গত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, মুক্তিযুদ্ধের যার যা অবদান এবার পাঠ্য বইয়ে সেটিই থাকছে। স্বনামখ্যাত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, তারা যেমন ছিলেন তেমনি মুক্তিযুদ্ধের সূচনাকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26 এবং 27 তারিখে। অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস সংযুক্ত করা হয়েছে। ছাত্র জনতার উপর পতিত সরকারের বর্বরচিত হামলার ঘটনাও রয়েছে। ভোটাধিকার হরণ, গুম খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের নতুন গৌরব গাথা নামে একটি প্রবন্ধের মধ্যে নবম দশম শ্রেণীর বইতে আছে। সেটা আমাদের এই জুলাই বিপ্লব কে কেন্দ্র করে যে লেখাটি হয়েছে তার মধ্যে এই বিষয়গুলো আছে। গবেষকরা বলছেন, এসব বিষয় সংযুক্ত করায় মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে ছাত্র জনতার অবদানকে, ঘৃণা জানাবে স্বৈরাচারকে। এই শহীদদের বীরগাথা প্লাস যারা এখন জীবিত আছে তাদের মুখের কথা শোনা এবং সেগুলা গল্প আকারে ছোট ছোট আকারে তুলে ধরা, যারা হাসপাতালে ভর্তি আছে যে সকল শহীদ, যেমন যে কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, যে দেশপ্রেমের যে অসাধারণ কিছু উদাহরণ আছে বাচ্চাদের। আগামী বছর পাঠ্য বইয়ে আরও প্রয়োজনীয় সংশোধন আনার আহ্বান জানান গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক বিস্ফোরক সহ বিভিন্ন মামলার প্রায় 2000 মামলার নথির খোঁজ মিলছে না। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানার রোববার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভুইয়া দায়ের করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে 2023 সালের এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় 1911টি মামলার নথি পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না যাওয়ায় বিষয়টি থানায় ডায়েরি মুক্ত
ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হয়েছে। আর এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আদালতের মতো সুরক্ষিত স্থান থেকে মামলার নথি গায়েব হওয়ার বিষয়ে কর্মকর্তারা কি বলছেন এবং নথি পাওয়া না গেলে এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া কিভাবে অগ্রসর হবে? প্রথমত আমরা একটু আদালত ভবনের অবস্থা দেখাতে চাই যে চট্টগ্রাম আদালত ভবন কিন্তু এমনিতেই সারাদিন প্রচুর মানুষের অর্থাৎ এখানে উপস্থিতি থাকে এবং এই প্রচুর মানুষ অত্যন্ত বলা যায় যে আশপাশে এত মানুষ থাকে যে কোন ফাঁকে কে কোন কাগজ এরকম বারান্দা থেকে নিয়ে গেল বা নিয়ে যাচ্ছে এটি খেয়াল করা অত্যন্ত দুষ্কর। এবং সেই প্রেক্ষাপটে গত অবকাশকালীন ছুটি ছিল গত 2 সপ্তাহের বেশি সময় এবং এর মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে মহানগর পিপি একটু আগেই আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সেই হিসেবে তিনি যেটি আমাদেরকে আসলে ফোনে জানিয়েছেন যে মামলার নথিগুলো এখন পাওয়া যাচ্ছে না বলে তিনি নিশ্চিত হয়েছেন প্রায় 1911টি মামলার নথি এবং সেখানে মূলত অনেক পুরনো মামলার নথি এবং সেগুলোর তালিকা বা সেগুলোর অন্যান্য যে অনুলিপি তার কাছে আছে বলেই তিনি আমাদের কাছে দাবি করেছেন। ফলে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে তিনি মনে করছেন। তবে এক্ষেত্রে যেটি আমরা দেখছি যে তিনি যেটি বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে এই নথিগুলো তার কার্যালয়ে যেহেতু জায়গা হচ্ছিল না বলে সামনে একটি বস্তাবন্দি করে রাখা হয়েছিল, যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে না তাই ভবিষ্যতে যাতে কোনো ধরনের আইনগত জটিলতা তৈরি না হয় সেজন্যই আসলে তিনি এই সাধারণ ডায়েরিটি করেছেন এবং এটি আইনগত জটিলতা পরিহার করার জন্য এই সাধারণ ডায়েরিটি করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে আদালতের মতো একটি স্পর্শকাতর স্থানে যেখানে অত্যন্ত নিরাপত্তা থাকার কথা সেখান থেকে এভাবে নথি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া যেটি বলি না কেন এটি কিভাবে সম্ভব হলো সেটি আসলে এখন নানা প্রশ্ন আমাদের মনেও তৈরি করছে। এবং একে প্রেক্ষাপটে আমরা দেখছি যে এখানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিও তারা গতকাল এই বিষয়টিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারাও বলেছেন যে আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন তিনিও বলেছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, বিশেষত স্পর্শকাতর অনেক মামলার নথি বা এগুলো আসলে মামলা তথ্য প্রমাণ হিসেবেও বা মামলার ধারাবাহিকতা রক্ষায়ও এই ধরনের নথিগুলো খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আরও সতর্কতা অবলম্বন করতে হবে বলে সংশ্লিষ্ট বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি যে সংশ্লিষ্ট পিপি কার্যালয়গুলো আছে সেখানে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন তারা। জি, চট্টগ্রাম আদালত চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। 18 কোটি মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মাধ্যমে সে অধিকার ফিরিয়ে দিতে চায় নির্বাচন কমিশন। রোববার ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ উদ্বোধনে সিইসি এএমএম নাসির উদ্দিন এ কথা বলেন। আর মানুষের অনাস্থা কাটাতে কাজ করছে ইসি, বলছেন কমিশনার সানাউল্লাহ। আমাদের ভোটার সংখ্যা গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন প্রায় 18 লাখ ভোটার যুক্ত হয়ে ভোটারের সংখ্যা বর্তমানে 12,36,83,512 জন। বাদ পড়া ভোটারদের তালিকায় যুক্ত করতে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে রোববার রাজধানী নির্বাচন কমিশনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, জনগণ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা দূর করতে চায় নির্বাচন কমিশন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থাকে এতদিন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা যা প্রয়োজন তা করা হবে। এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন ইনশাল্লাহ। হালনাগাদ প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি। আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এই খসড়া ভোটার তালিকা 18 লক্ষ ভোটার, এটা খুবই অল্প। আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে।
কমপ্লিট ভোটার তালিকা নিয়ে একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার ভোটার তালিকা যতটা নির্ভুল হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন কমিশনাররা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাইন মেরামতের কাজ শেষ হওয়ার দুদিন পরও গ্যাস সংকট কাটেনি। তিতাস বলছে ঢাকায় দিনে চাহিদা 230 থেকে 240 মিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু পেট্রোবাংলা সরবরাহ করেছে 180 থেকে 190 মিলিয়ন ঘনফুট, আর যার প্রভাব পড়েছে বাসা বাড়ি ও কারখানায়। রাজধানীর বনশ্রী, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র সংকট। রাজধানীর বাগিচারটিকের বাসিন্দা স্বপ্না প্রস্তুতি নিচ্ছেন দুপুরের খাবার তৈরির, কিন্তু তা সম্ভব হবে কিনা অনিশ্চিত, কারণ বাড়িতে সংযোগ থাকলেও চুলায় গ্যাস নেই। এমন অবস্থা প্রায় 1 মাস ধরে। গ্যাস থাকে না, সকাল 6টায় গ্যাস চলে যা, এটাই আমরা লাকড়িতে রান্ধি, প্রতিদিন লাকড়িতে রান্ধা হয় আমাদের। সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাসাবো ও পুরান ঢাকার বাসিন্দাদের। তাদের অভিযোগ, গ্যাস না থাকলেও তিতাসকে বিল দিতেই হচ্ছে। 4টা বাজে গ্যাস যায়, রাত 12টা বাজে গ্যাস আসে, আমরা তো রাঁধতে পারি না। একবেলা যদি লার্কি দিয়ে রাঁধি, সবসময় কি লার্কি থাকে? লার্কি তো নাই আমাদের বাসায়। 4টা বাজে একটু আইব, আবার মনে করেন যাবো গা, আবার রাতে 3টা বাজে, আবার ভোর 4টা বাজে জায়গা। গ্যাস পাইলে আমরা রাঁধতে খাইতে খুবই কষ্ট, একবেলা খাইলে আরেকবেলা না খাইতে। খায়া থাকেন না খায়া থাকেন, গ্যাস বিল দেওয়াই লাগবে। গ্যাস লাইন মেরামতের জন্য শনিবার পর্যন্ত গ্যাসের চাপ কম থাকার কথা জানিয়েছিল পেট্রোবাংলা, কিন্তু এরপরও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। তিতাসের দাবি, নভেম্বর থেকেই রাজধানীতে গ্যাস সংকট, জানুয়ারিতে আরও তীব্র হয়েছে, কারণ চাহিদার তুলনায় অন্তত 50 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করছে পেট্রোবাংলা। আমরা যেটা নভেম্বরে যেটা 1650 সবকিছু পেয়েছি, এখনো কিন্তু পুরোপুরি আসেনি। 800 একটু কম দিচ্ছে এফএসআরইউ, হ্যাঁ। প্লাস হলো নভেম্বরে 900 মিলিয়ন ছিল, এখন 800 মিলিয়ন আছে। প্লাস লোকাল কিছু মেইনটেন্যান্সের কাজ হচ্ছে নরসিংদীতে, সেটাও এখনো শেষ হয় নাই, হ্যাঁ। যার ধরুন যেটা আসছে সেটাতে কিছুটা কাভার হয়েছে, কিন্তু পুরোপুরি কাভার হতে সময় লাগবে। পেট্রোবাংলার দাবি, শীতে গ্যাস উত্তোলন কম হয় ব্যাহত হচ্ছে সরবরাহ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরেণ্য অভিনেতা প্রবীর মিত্রকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার বড় ছেলে মিঠুন মিত্র। রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর হাসান ইমাম নাম রাখেন বলেও জানান তার ছেলে। আজ বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রবীর মিত্রকে। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 22 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গত রাত 10:30টার দিকে তিনি মারা যায়। বাবার পরে যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীর মিত্র। নামাজে জানাজা এফডিসির মসজিদে অনুষ্ঠিত হবে, আর বাদ জোহর অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় একটা অনুষ্ঠান হবে, ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব। সাবেক এমপি ও বিএনপির নেতা এস.এ. খালেকের প্রথম জানাজা দুপুর 12টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 2টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা হবে। গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রোববার বিকেলে 3:30টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ঢাকা 14 আসনের সংসদ সদস্য এ.এস. খালেক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এস.এ. খালেকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু বহুতল ভবন আর জনবহুল রাস্তার পাশে হওয়ায় বগুড়া জেলা কারাগার এখন পুরোপুরি অনিরাপদ, আর এই কারণে এটি দ্রুত সরিয়ে নেওয়া দরকার শহরের বাইরের কোনো নিরাপদ জায়গায়। এই কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালানোর ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে এইসব সুপারিশ করা হয়। কমিটি কারাগারে থাকা কয়েদি ও আসামিদের শ্রেণীবিন্যাস, জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নিয়মিত তল্লাশির ব্যবস্থা সহ আরও কিছু
সুপারিশ রেখেছে। গত বছরের 25 জুন রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি কারাগারের সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাবার পর আলোচনায় আসে বগুড়া জেলা কারাগারের নিরাপত্তার বিষয়টি। শহরের জলেশ্বরী তোলায় কারাগারের চারপাশের দেয়াল ঘেঁষে আছে বহুতল ভবন ও চলাচলের বড় রাস্তা। জেল পালানোর পর গ্রেপ্তার হলেও বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে পুলিশ, র্যাব, গণপূর্ত ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের রাখা হয়। কমিটি তাদের 19 পৃষ্ঠার প্রতিবেদন ইতিমধ্যেই জমা দিয়েছে জেলা প্রশাসকের কাছে। প্রতিবেদনে বলা হয়, পাশের সেলে রাখা জঙ্গিদের কাছ থেকেই জেল পালানোর ধারণা পায় কয়েদিরা। কমিটির সুপারিশে কারাগারের ওই সেলটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানানো হয়েছে। জাফলং সেল থেকে যে 4 জন ফাঁসির আসামি পালিয়েছিল, তো প্রত্যাশী সংস্থা জেল সুপার মহোদয় চিঠি দিয়েছে এটা অপসারণের জন্য। তো ভবন অপসারণের জন্য যে আমাদের যে প্রসিডিউর, আমরা ডিভিশন, সার্কেল, জোন ওয়াইজ যে প্রসিডিউর ফলো করি, এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। তবে সেলের ছাদ ফুটো করে পালানোর বিষয়টি সহজ নয় বলে মনে করেন অভিযুক্তদের অনেকেই। যেহেতু তারা ভাঙছে, অবশ্যই জেলখানার অভ্যন্তরীণ কোনো লোকের সাহায্য লাগছে তাদের, কারণ জেলখানার ভিতরে অনেক সিকিউরিটি আছে, ওয়ালও তো অনেক বড় বড়, এটা তো ভাঙা সম্ভব না। নাগরিক সমাজ মনে করে এত বড় ঘটনার পর কারাগারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। জেল পালানোর পর থেকে বগুড়া কারাগার নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রায় 141 বছরের পুরনো এই কারাগারের ধারণ ক্ষমতা 775 হলেও বন্দী থাকে গড়ে 2000। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামে খাবার পানীয় তীব্র সংকট দেখা দিয়েছে। দূর দূরান্তের ঝর্ণা ও ছড়া থেকে আনতে হয় খাবার পানি। পাহাড়ের বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো সুরাহা হচ্ছে না। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ বেশি, তাই সুনামগঞ্জের তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা মিটলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। অক্টোবরের শেষ দিক থেকে ঝর্ণা ছড়ার পর্যাপ্ত পানি পান না টিলার বাসিন্দারা। বারেক টিলা, মাঝের টিলা, চাঁদপুর টিলা সহ সীমান্তের 8 গ্রামের মানুষকে বিশুদ্ধ পানির খোঁজে ছুটতে হয় দূর দূরান্তে। তুলা পানিটা খাওয়াটাই মনে করেন যে অনেক কষ্ট হইতেছে। কি করে আমরা ফল ফলান্তি রইব, আর কি করে আমরা একজন দূর থেকে লুকাইলেও মানে এরা আপ্যায়ন করবো, মানে পানি সানি দিয়ে আর আপ্যায়ন করতে পারি না। আমরা তো নিচে টিউবওয়েল আছে, ওখান থেকে পানি তুলে নিয়ে আসি খাওয়ার জন্য, আর গোসলের জন্য তো এখান থেকে অল্প পানি আছে, এটাই গোসল করি। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হচ্ছে না। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে তাদের। এটার একমাত্র মনে সমাধান টিউবওয়েল গেড়ে এবং এটা পাম্পের মাধ্যমে এখানে ট্যাঙ্কি তৈরি করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সাপ্লাই দেওয়া। অনুরোধ কথা ছিল মেম্বারে চেয়ারম্যান, এরা কিছু বলারই নেই। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে, কিছুদিনের মধ্যে জেলায় বেশ কিছু টিউবওয়েল বসানো হলে দূর হবে পানির কষ্ট। 4000 সাবমার্জিবল পাম্প আমরা পুরো সুনামগঞ্জ এর জন্য আমরা ইতিমধ্যে বরাদ্দ করেছি। ঠিকাদার নির্বাচন হয়েছে, মাঠ পর্যায়ে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছু জায়গায়। ইনশাল্লাহ আমরা এই বছর আমরা 4000 টিউবওয়েল দুস্থ মানুষদের মাঝখানে আমরা পৌঁছে দিতে পারবো। সীমান্তে টিলার উপর বসবাসকারী 1500 মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাড়তি মূল্যস্ফীতির প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পণ্য বেচা কেনায়। এতে একদিনে ক্রেতারা যেমন পণ্য কেনা কমিয়েছেন, অন্যদিকে বেড়েছে ব্যবসায়ীদের স্টল স্থাপনের খরচ। এছাড়া ক্রেতা দর্শনার্থী কম থাকায় এখনও জমে ওঠেনি এই মেলা। পরিবার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন বেলাল। তবে মেলায় জিনিসপত্রের বাড়তি দাম দেখে হতাশ তিনি। উচ্চ মূল্যস্ফীতির চাপে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বাড়তি দাম দেখে অন্যান্য পণ্য কেনার আগ্রহ নেই ভোক্তাদের। অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু দেখা যাচ্ছে দামটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকছে না, সেটা তো পছন্দ করে চলে যাচ্ছে, কিনতে পারছি না। এই ধরনের একটা প্রভাব তো করছে। অনেক কিছু আসলে দাম বেশি, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলো তো আসলে একটু দাম ওঠানামা করে। একটু বেশি দাম। গত বছর যে জিনিসগুলা 100 টাকা বা 120 টাকা কিনছি, এটা 130 টাকা, 40 টাকা বা 150 টাকা। ক্রেতাদের অভিযোগ, মেলায় ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন, আবার অনেকেই বিক্রি করছেন নিম্নমানের পণ্য।
এবারের মেলায় মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন বসবে। মূল্যস্ফীতির চাপ এসব ব্যবসায়ীদের উপরও পড়ছে। তারা বলছেন কয়েক গুণ বেড়েছে স্টল বসানোর খরচ। গত বছরের তুলনায় এবার একটু সামান্য বেশি হয়েছে মূল্যস্ফীতির কারণে। আমাদের স্টলটা গতবারের থেকে অনেকটা বড় করা হয়েছে এবং খরচটাও অনেকটা বেশি হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতির কারণে তাদের একটা প্রেশারের মধ্যে আছে সবকিছু আর কি, এটার জন্যই আর কি এই পরিস্থিতিটা দাঁড়াচ্ছে। এদিকে মেলায় এখনও ক্রেতা দর্শনার্থীদের ভিড় কম, তবে ব্যবসায়ীদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন রমজানে তেল চিনির মতো ভোগ্যপণ্যের কোনো ঘাটতি হবে না। সরবরাহ ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের। বলেন, মিল পর্যায়ে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই, তবে খুচরা বাজারে বাড়তি মুনাফা করা হয়। এক্ষেত্রে সরকারি নজরদারি ও তদারকি বাড়ানোর তাগিদ তার। দেশের ভোগ্যপণ্যের বাজারে পরিচিত নাম ফ্রেশ। ভোজ্য তেল, চা, চিনি, আটা, ময়দা সহ কয়েক ডজন পণ্যের বাজারজাতকারী মেঘনা শিল্প গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ। নতুন নতুন পণ্য নিয়ে দেশে বিদেশে বাজার সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি। প্রতিবারের মতো এবারও আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানি ও বাজারজাতে বাড়তি গুরুত্ব রাখছে তারা। ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। যে সমস্ত আইটেম আমদানি নির্ভর, সেখানে আমদানির উপর ডিপেন্ড করে। তো এটা আল্লাহর রহমতে একটা ভালো ইয়া যে বিশ্ববাজারে অনেক কিছুর দাম কমে আসছে, সহনীয় হয়েছে। দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ভোগ্যপণ্যের বাজারে মিলারদেরই সিন্ডিকেট ও প্রভাব, এমন অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখে বড় শিল্প গ্রুপকে। ভোক্তা পর্যায়ে হয়তো বিভিন্নখানে কোনো রকম কিছু আছে কিনা আমার জানা নাই। ভোক্তা পর্যায়ে সরকারকে আরেকটু খুচরা লেভেলে, কারণ আমাদের হোলসেল প্রাইস থেকে এখনও খুচরা লেভেল অনেক বেশি। যেমন কালকে পত্রিকায় লিখছে যে চিনি আমরা 114 টাকা বিক্রি করি, খুচরা এখনও 20-25 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তো পার কেজিতে 10 টাকা 11 টাকা বেশি, এটা মনে হয় অনেক বেশি। দেশে ব্যবসার পরিবেশ এখনও চ্যালেঞ্জিং। সরকারি সেবা সংস্থাগুলোর মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন এই উদ্যোক্তা। ব্যবসায়ী পারমিশনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো দ্রুত করে দেওয়া। তারপরে ধরুন আমাদের দেশে অবকাঠামো, সবচেয়ে বড় কথা হলো বিদ্যুৎ, গ্যাস নাই। ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট বা আমাদের কমিউনিকেশন, এগুলোকে সঠিক না করলে আপনি খালি ধরুন আমাকে বলবেন, আমি আপনাকে ওনাকে বলবো যে ব্যবসা করো, বড় করো, কর্মসংস্থান করো, কিন্তু এটা তো একটার সাথে একটা সম্পৃক্ত আছে। মেঘনা শিল্প গ্রুপে 54টি প্রতিষ্ঠানে কাজ করে 50,000-এর বেশি শ্রমিক। বার্ষিক টার্নওভার প্রায় 40,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।